5/5/2025 তারিখ ভোরবেলা ঘুম থেকে উঠে যোগের ক্লাস করতে যাব এমন সময় হোটেলের জানলা দিয়ে যখন বাইরের পরিবেশ দেখছি, সূর্যোদয় দেখে আমি অবাক। এত সুন্দর লাগছিল হোটেলের জানলার থেকে দেখা দৃশ্য। এবার আমাদের যাওয়ার পালা। গাড়ি করেছে গৌতমী, গাড়ি করেছে। এবার 1000 টাকা কম করে দুটো গাড়ি পাওয়া গেছে। আসার সময় 6000 টাকা করে নিয়েছিল, যাওয়ার সময় 5000 টাকা করে দুটো গাড়ি 10,000 টাকায় পাওয়া গেল। আর সুজনদার শক্তি দেখুন, বাড়ি ফেরা তো, তাই শরীরে এত শক্তি, নিজের লাগেজটা তুলে ধরেছে। দুখানা গাড়ি, যেভাবে আমরা এসেছিলাম ঠিক সেই রকমই দুটো গাড়ি করা হয়েছে। গাড়ি দুটো একটু অপরিষ্কার ছিল, পরে পরিষ্কার করে আমাদের যাত্রা শুরু হলো। মিজোরামের আমাদের অনুভব কিন্তু খুব সুন্দর। এখানে থাকতে গেলে কিন্তু আপনাকে অনেক অর্থ ব্যয় করতে হবে, যার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি ছিল না বলে আমরা 5/5/2025 তারিখ আমরা চললাম আবার শিলচর। আমাদের আইজল যাত্রা শেষ। আজকে শিলচরে পৌঁছে যাব বিকালবেলায়। আজকে শিলচরে থাকবো, কালকে শিলচরে থাকবো। পরশু দিন 7 তারিখ আমাদের ট্রেন। খুব সুন্দর। এই যাওয়ার পথে, শিলচরে যাওয়ার পথে এখন বেলা 10টা বাজে। শিলচর যাওয়ার পথে আমাদের গাড়িটা একটু রাস্তার পাশে দাঁড়িয়েছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে পুরো আকাশটা দেখা যাচ্ছে, কিন্তু ক্লিয়ার না। ওয়েদারটা ক্লিয়ার থাকলে এই জায়গাটা খুব সুন্দর লাগতো দেখতে। হ্যাঁ, এই দেখ, এই যে নেমেছে। কি দেখে এরা, কি দেখে? শিলচর ফেরার পথে একটা ভিউ পয়েন্টে আমাদের গাড়ি দাঁড়ালো। ওখানে ড্রাইভার বললেন, ওই যে নিচে দুটো পাথর দেখছেন, এরা কখনো বিরহের কারণে আলাদা হয়ে যায়, আবার কখনো খুব কাছে চলে আসে। তো আমরা দুজনে নিচে নামলাম। আমি আর সুনীল, অনেকটা নামতে হয়েছিল নিচে। কাছে গিয়ে পাথর দুটোকে দেখলাম। কি অদ্ভুত ব্যাপার বলুন। আজ আমরা আইজল থেকে ফিরছি শিলচরের পথে। আইজলে আমরা 2 রাত কাটালাম, পুরো একটা দিন আইজলে ছিলাম। আইজল হচ্ছে মিজোরামের ক্যাপিটাল সিটি, একটা ডিস্ট্রিক্ট। এই আইজলে জারকোট নামে জায়গায় আমরা ছিলাম। যে জায়গাটা ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে জারকোট, একটা টাউন। ওটাই বলছে ওদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। মিজোরাম সম্বন্ধে কিন্তু আমাদের অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম। এগুলো না আসলে এই তথ্যগুলো জানা যেত না। প্রথম তো বলি, মিজোরা পার্শ্ববর্তী দেশ বার্মা অর্থাৎ মায়ানমার সাথে কিন্তু একদম পুরো যুক্ত। মায়ানমারের যারা বাসিন্দা তাদেরও চেহারা কিন্তু মিজোদের মতো, এবং এরা ওখান থেকে এসেছে কিন্তু মিজোরামে। তার ফলে এদের মধ্যে খুব মিল মহব্বত আছে। কিন্তু ভারতবর্ষে থেকে, ভারতবর্ষের সুযোগ সুবিধা নিয়েও ভারতের অন্যান্য স্টেটের লোকের সাথে কিন্তু এরা এতটা মিল মহব্বত রাখতে চায় না। ঠিক। এরা খ্রিস্ট ধর্মে বিশ্বাস করে। রবিবার দিন একদম ম্যান্ডেটরি, প্রত্যেকে চার্চে যেতে হবে, এবং পুরো মিজোরাম রবিবার দিন সমস্ত কাজকর্ম সবাই বন্ধ রাখে, এমনকি দোকানপাট সব বন্ধ থাকে। সুতরাং যদি কখনো আপনি মিজোরাম বেড়াতে আসেন, তাহলে কিন্তু আপনাকে রবিবার দিনটাকে অ্যাভয়েড করে আসতে হবে, নাহলে একটা দিন আপনার নষ্ট হবে। শুধু তাই না, এই দিন আপনি আহারেও কিন্তু অসুবিধা হবে। হোটেল টোটেলগুলো বন্ধ থাকে, বিভিন্ন দোকানপাট, কোনো কিছু পাবেন না। এখানকার যে কালচারটা আমাদের ভালো লাগেনি সেটা হচ্ছে, এখানে মেয়েরাও দেখছি সিগারেট খাচ্ছে। এখানে ওপেন, অল্প বয়সী ছেলেরা, মেয়েরা সিগারেট খাচ্ছে। এদের একটা নিজস্ব কালচার, কৃষ্টি আছে। ওরা ওটাকে রক্ষা করার জন্য বাইরের স্টেটের মানুষদেরকে প্রবেশ করতে দেয় না, বা একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রবেশ অধিকার দেয়। 30 বছর 40 বছর আছে এরকম বাঙালিরা বা এরকম অন্য স্টেটের মানুষরা এখানে জায়গা কিনতে পারবে না।
তাদের জায়গা কেনার অধিকার নেই। কর্মসূত্রে এখানে আছে, কেউ স্কুল টিচার, কেউ কোনো অফিসে চাকরি করে, শিলচরের কোনো বাঙালি বাসিন্দা আছে এখানে, কিন্তু তারা কিন্তু এখানে জায়গা কিনতে পারবে না। নিজেরা এই ব্যাপারে কিন্তু একদম পুরো রেস্ট্রিক্টেড। আমরা অনেক আলোচনা করে জানলাম যেভাবে কাশ্মীরে 370 ধারা ছিল, যে ধারা বলে কাশ্মীরকে ভারতের অভিন্ন অঙ্গ বললেও কিন্তু একটা দূরত্ব বজায় রেখে কিন্তু কাশ্মীর আগাগোড়াই চলছে, সেই ব্যাপারটা কিন্তু এখানে আছে। এখানে 371-এর জি ধারা আছে, এবং এটা এই যে 7 সিস্টার্স, এই যে 7টা স্টেট আছে পূর্ব উত্তর পূর্ব ভারতের, তাদের প্রত্যেকটা স্টেটেই কিন্তু এই আইনটি লাগু আছে। আসামে আছে পার্টলি, আসামে কোনো কোনো জেলাতে আছে এটা লাগু, পুরো আসামে নেই, কিন্তু অন্যান্য স্টেটগুলোতে আছে। এই জন্য এরা ইনার লাইন পারমিট ইস্যু করে সেখান থেকে প্রচুর টাকা রোজগার করে, এবং মানুষের গতিবিধি লক্ষ্য করার জন্য ইনার লাইন পারমিটকে এরা খুব গুরুত্ব দেয়। আপনি আপনার দেশেরই একটা স্টেটে প্রবেশ করবেন, আপনি ভারতীয়, আপনাকে ইনার লাইন পারমিট বানাতে হবে, এবং সেটা একটা বিগ অ্যামাউন্ট, 370 টাকা মাথা পিছু। একটা নির্দিষ্ট সময়ের জন্য ওরা পারমিট দিবে আপনাকে, আবার আপনাকে বেরিয়ে যেতে হবে, আপনি পার্মানেন্টলি এখানে থাকতে পারবেন না। এইসব ধরনের অসুবিধা এখানে আছে। আর আমরা যেখানে ছিলাম জারকোট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট শহর পাহাড়ের উপর, এবং আমরা কথাবার্তা আলোচনার মধ্যে যেটা দেখলাম, মিজোদের মধ্যে বেশ কিছু ভালো গুণও রয়েছে। যেমন এরা প্রত্যেক শনিবার নিজেদের বা সপ্তাহে একটা দিন নির্দিষ্ট করে নিজেদের বাড়ির আশেপাশে বা রাস্তাঘাটকে পরিষ্কার করে সবাই, এটা খুব ভালো। প্রত্যেক রবিবার সবাই চার্চে যায়। আহারের ব্যাপারে আমরা খুব একটা দেখলাম না, তবে এরা শুয়োরের মাংস খায়, গোমাংস ভক্ষণ করে কি করে না আমাদের জানা নেই, ওটা আমরা দেখলাম না ওপেন, কিন্তু শুয়োরের মাংস, পর্ক, এরকম বেশ কিছু কাউন্টার আমাদের নজরে পড়েছে। আমরা এখানে যে হিন্দু সংস্থা, অর্থাৎ আমাদের পতঞ্জলি সংস্থার সাথে যখন কথাবার্তা বলি ওদের সাথে, ওরা একটা দুর্গা মন্দিরে আমাদের একটা যোগের ক্লাসের আয়োজন করেছিল, সেখানে আমরা গেছিলাম সবাই, সব বাঙালিরা বা শিলচরের বাসিন্দা, নন বেঙ্গলিরাও আছে, কিন্তু তারা শক্তির সঙ্গে যে পুজো, একটা দুর্গা মন্দিরে বসে যে যোগা ক্লাস করে, খুব আশ্চর্য লাগলো। যে বলছে যে আমরা যখন দুর্গা পূজা করি, এটা মিজোদের কাছে পছন্দ না, তারা বিষয়টাকে একদম উৎসাহ দেয় না, তারা অ্যাভেল করে না। এমনকি আমাদের অনুষ্ঠানে ওরা আসে না, উকি মারবে কিন্তু আসবে না, এবং বলছে জোরে মাইক বাজানো যাবে না, এবং পুলিশ প্রোটেকশন নিয়ে আমাদের পুজোটা করতে হয়। এটাই আমাদের কাছে দুর্ভাগ্য। এত পুরনো মন্দির, 100 বছরের পুরনো মন্দির, এখানে নতুন করে তো মন্দির আর তৈরি করা যাবেই না, এটা ওদের রেস্ট্রিকশন। অর্থাৎ ভারতের মধ্যে রয়েছে, ভারতের বিভিন্ন আর্থিক সহযোগিতা সাহায্য গ্রহণ করছে, অথচ ভারতবর্ষের অন্যান্য স্টেটের সাথে যে মিলে মিশে থাকা বা তাদের ধ্যান ধারণা বা তাদের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া, এই ব্যাপারে কিন্তু মিজোরা একদম উদাসীন, তারা এইসব নিয়ে কখনো ভাবেই না। এটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ না এরা, যে আপনার এগেনস্টে খুব ঝগড়াঝাটি করে দিবে, এরকম কোনো ব্যাপার না। পিসফুল আছে, কিন্তু যেটা বলে দিচ্ছে ওটাই কিন্তু ফাইনাল। ওটা আপনাকে না, নো কম্প্রোমাইজ, আপনাকে মানতে হবে ওটা। ওকে, তো চলুন, আমরা 14 জন এসেছিলাম। কি খবর? হরে কৃষ্ণ, খুব ভালো। খিদা লেগে গেছে বলছে। हरे कृष्ण, चलिए सामने तो आ रहा है नेपाली होटल, वो नेपाली रेस्टोरेंट, वही तो खाना खाएंगे। নেপালি তো বলে। আমরা সকালবেলা একটু রান্না করেছি, আলুর তরকারি, আলু সয়াবিনের তরকারি রান্না করে নিয়ে নিয়েছি। কথা ছিল যে এখান থেকে রুটি নিয়ে নেব, কিন্তু রুটি পাওয়া গেল না, দোকানটা খোলেনি। তো রাস্তায় দেখি কোনো হোটেল থেকে একটু রুটি নিয়ে, এখানে একটা মন্দির মনে হচ্ছে। হ্যাঁ এখানে একটা মন্দির দেখা যাচ্ছে। তো দেখুন, একটু খারাপ লাগে আমাদের যখন দেখি যে হিন্দুরা
সব জাতের মানুষকে। মিজোরা গিয়ে কিন্তু কলকাতায় আছে, মিজোরাম এর থেকে লোক গিয়েও কিন্তু কলকাতায় থাকে, তাদের তো আইপিএল দিতে হয় না, তাদের প্রবেশে কোনো বিধি নিষেধ নাই। আর সেই মিজোরামে যখন আমরা আসছি তখন আমাদের বিধি নিষেধ। তো দেখুন পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা কত লিবারাল। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে বেশ কিছু স্টেট আছে যেখানে আপনি অবাধে প্রবেশ করতে পারেন, কিন্তু কিছু স্টেট যারা আইনি প্রতিবন্ধকতা লাগিয়ে এই সমস্ত রেস্ট্রিকশনগুলো চালু করেছে, ভারতবর্ষের একটা অভিন্ন অঙ্গ বলছে ঠিকই এই দেশগুলোকে, সেই দেশগুলো গতিবিধি বা তাদের আইনি যে সমস্ত জটিলতাগুলো রয়েছে সেখানে কিন্তু একটু সন্দেহ থেকে যায়। আমরা এটাও শুনতে পারলাম, বলছেন যে ভারত সরকার এই স্টেটগুলোকে এত টাকা দেয়, এত আর্থিক সহায়তা দেয়, নাহলে স্টেটগুলো হয়তো দেখবেন অরুণাচল চীনের সাথে চলে গেছে, হ্যাঁ, মিজোরাম হয়তো চলে যাবে মায়ানমারের সাথে। এই জন্য এদেরকে শুধু ধরে রাখার উদ্দেশ্যে এই কাজগুলো করা হয় আর কিছু। আর তাতে কী হবে না, মিজোরামটা যদি মায়ানমারের সাথে চলে যায়, মায়ানমারের সাথে চীনের বন্ধুত্ব, চীন তাহলে এগুলো প্রবেশের সুযোগ পেয়ে যাবে। এগুলো তো একটু মানে রাজনৈতিক ব্যাপার বা কূটনৈতিক ব্যাপার, কিন্তু এইগুলো ব্যাপার ট্যাপার আছে। চলুন আমরা একটা পুরো একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম মিজোরামের, ব্যাস। আর আমাদের যাত্রা শেষ হচ্ছে, মিজোরাম সফর শেষ। মিজোরামের আর একটা জিনিস বলি, মিজোরামে যদি আপনি দেখতে চান সব কিছু, তাহলে আপনাকে 4-5 দিন থাকতে হবে, এবং এক একটা স্পট থেকে এক একটা স্পট ওয়ান ডে স্টে করে করে গাড়ি নিয়ে যেতে হবে, এবং সেটা অনেক ব্যয়বহুল। এবং পাহাড়ি এলাকা আপনি অত অ্যাভয়েড করতে পারবেন কি আমার জানা নেই, কেন খুব পেঁচানো, ঘোরালো পেঁচানো রাস্তা, শরীর পারমিট করবে কি না। আর এখান থেকে মায়ানমারে যাওয়ার বর্ডার আছে, চম্পাই নামে একটা জায়গা আছে, চম্পাই না কি বললো, ওইখানে গিয়ে যদি আপনি থাকেন, ওয়ান নাইট স্টে করেন, তাহলে আপনি ওখান থেকে মায়ানমার একদিন ঘুরে আসতে পারবেন। 4-5 ঘন্টার জন্য একটা পারমিশন নিয়ে আপনি মায়ানমারে যেতে পারেন। এই হচ্ছে ওভারঅল ব্যাপার একটা। আর আমরা গতকাল এখানে আইজলের মানে জারকোটে যে টপ ভিউ পয়েন্টে যে গেছিলাম, ওটাতে এক্সিলেন্ট। এইরকম বেশ কিছু পয়েন্ট যদি আপনি খোলা দিনে আসেন, অর্থাৎ সানডে যদি না আসেন, তাহলে কিন্তু আপনি এখানে জারকোটে থেকে আশেপাশে 4-5টা পয়েন্ট দেখে 2 নাইট স্টে করে চলে যেতে পারেন। ওয়েদার খুব সুন্দর, কোনো ঝুট ঝামেলা নেই। তবে একটা কিন্তু ভীতি কাজ করছিল, আমি নিজেও ফিল করেছি যে কোথাও যেন একটা, যেমন আমরা যেমন খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াই অন্যান্য স্টেটগুলোতে, এখানে মনে হচ্ছে যেন সবাই আমাদের উপর নজর রাখছে, আমরা একটু কিছু অনিয়ম কিছু করলেই হয়তো চেপে ধরবে, হ্যাঁ, বা একটা বাজে কেওয়াস তৈরি হতে পারে। এই ভীতিটা ছিল একটু, আমি এটা ফিল করছি না। হ্যাঁ, ইচ্ছে মতো ক্যামেরা ফটো তুলতে আমার মনে হচ্ছিলো, কোথাও যদি বলা হয় কেন তুলছে, এইসব ব্যাপারগুলো আছে। তবে আপনি আসতে পারেন মিজোরামে, 2-3টে সাবধানতা নিয়ে নেবেন। সেটা হচ্ছে রবিবার দিন ডেট যেন না পড়ে যায়, আপনার এটা মাথায় রাখবেন। আর শিলচর থেকে আসতে একটাই রাস্তা, ট্রেন চালু হচ্ছে খুব তাড়াতাড়ি। এই ট্রেন চালুর ব্যাপারে আপনাদের বলি, এই ট্রেনটা চালু হবে বোধহয় আগামী 2-3 মাসের মধ্যে চালু হয়ে যাবে। এই ট্রেনটা কিন্তু এরাই চালাতে দিচ্ছে না, এরা কংগ্রেস সরকার এর আগে কিন্তু চেষ্টা করেছে, কিন্তু বহু কষ্টে এবার বর্তমান সরকার এই ট্রেনটাকে চালু করছে। এর আগে কিন্তু এরা চালু করতে দেয়নি, এদের মানে ইচ্ছা না থাকার কারণে এই ট্রেনটা চালু হয়নি। কেন ওরা বুঝতে পেরেছিল যে ট্রেন চালু হওয়া মানে বাইরের থেকে প্রচুর লোকজন চলে আসবে, স্টেটটাকে দূষিত করবে। হ্যাঁ, শুক্রবার 6-5-2025 তারিখ, আজকে মঙ্গলবার। এই মুহূর্তে আমি শিলচর শহরে জৈন ভবন, এখানে আমাদের রাত্রিবাসের ব্যবস্থা হয়েছে, স্বল্প মূল্যে ঘরের ব্যবস্থা হয়েছে, খুব সুন্দর ঘর। আর পুরো উপরে 4 তলার উপরে এসেছি। এখন এখানে আমরা যোগের ক্লাস করব। এখানে একটা ক্লাস চলে, সবাই আসবে একটু পরে, সেখানে আমরা যোগের ক্লাস করব। বাইরে বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার। গতকাল রাত্রে একটু গরম ছিল, তাই আজকে খুব বৃষ্টি হচ্ছে।
গরম ভাবটা কাটানোর জন্য ভগবানের আশীর্বাদ। দারুণ। শিলচর শহরটা বেশ আসামের একটা, আপার আসামের একটা বড় শহর, খুব সুন্দর, বেশ ব্যস্ত শহর এবং বাঙালি ভর্তি। আমরা আজকে এখানে গাড়ি ঠিক করেছি দুখানা, একটা সুইফট ডিজায়ার আর একটা ইনোভা। আজকে আমরা শিলচরের আশেপাশে বেশ কিছু দ্রষ্টব্য জায়গা রয়েছে, আজকে একটা দিন আমাদের হাতে সময় আছে, তা আমরা একটু ঘুরবো। বাংলাদেশের বর্ডার দেখা, 200-250 কিলোমিটার জার্নি হবে সারাদিনে। বললো সন্ধ্যার মধ্যে আপনাদের ফিরিয়ে দিব, 9টায় বেরোবো। এখানে রান্না করতে একটু অসুবিধা হচ্ছে, এরা রান্নার অনুমতি দেয়নি, যার ফলে আমাদের বাইরে। গতকাল এখানে জগন্নাথ হোটেলে আহার করেছি, খুব সুন্দর আহার, কিন্তু 130 টাকা প্লেট, আর ঘরে রান্না করলে 30 টাকাতে হয়ে যায়। তো দেখছি আজকে, দেখি কী করা যায়। ওকে ফাইন, চলুন আমরা একটা শিলচর শহরটা আপনাদের জানলার থেকে দেখাই দেব। এই দেখুন, ক্যাম্পাস রয়েছে, এখানে বসে আমরা যোগ করবো এখন। এখানে স্বামীজির একটা যোগ সেন্টার চলে। পাঁচ 2025 তারিখ। আজকে শিলচরে একদিন আমাদের কাছে সময় আছে, তো আমরা চললাম আজকে শিলচরের করিমগঞ্জ বর্ডার দেখতে এবং আশেপাশে রাজবাড়ি, এসব সব কিছু দেখব। সকালবেলা যোগা হয়েছে শিলচরে, যেখানে আমরা আছি ওখানে একটা যোগার ক্লাস চলো, ওদের সবাইকে নিয়ে বসে যোগার ক্লাস হলো। এখন আমরা দুটো গাড়ি রিজার্ভ করেছি 7000 টাকা দিয়ে। ভালো, এই গাড়ি দুটোতে আমরা যাবো এখন। আজকে সারাটা দিন একটু ঘুরবো, তারপরে সন্ধ্যাবেলা বাড়ি ঘরে ফিরবো আবার। আগামীকাল আমাদের বাড়ি ফেরা, তো আজকের দিনটা একটু হাতে আছে, একটু ঘুরে নিই, ওই সিদ্ধান্ত নেওয়া হলো। 500 টাকা মাথা পিছু খরচা হবে, সারাদিনে একটা ট্রিপ আছে বাস। যাচ্ছি সুতারকান্দি বর্ডার, সুতারকান্দি করিমগঞ্জ হয়ে। এই করিমগঞ্জ নামটা কিন্তু চেঞ্জ করেছে আসাম সরকার, দীনদয়াল উপাধ্যায় নগর। এখন এখানে নাম হয়ে গেছে শ্রীভূমি, এই যে বোর্ডে সব দেখা যাচ্ছে করিমগঞ্জ। তো চলুন সুতারকান্দি বর্ডার, সুতারকান্দি আমরা যাবো। এই করিমগঞ্জ থেকে 14 কিলোমিটার। বর্ডারে বাংলাদেশে ওই পারে যাওয়ার একটা প্রভিশন আছে, দেখা যাক কী হয়, না গেলে বোঝা যাচ্ছে না। আমরা সাথে সব আধার কার্ড নিয়ে নিয়েছি। গাড়ি একটা শিলচর থেকে রিজার্ভ করেছি আমরা, দুটো গাড়ি, ওই গাড়িতে করে যাচ্ছি। আজকে সারাদিনে প্রোগ্রাম, শিলচরের রাজবাড়ি একটু দেবো ফেরার পরে। আগেই সুতারকান্দি যাই। গাড়িতে বসে আমরা একটু ফলার করলাম, ওখানে বেরোনোর সময় একটু ফল টল খেয়েছি। ফল আমাদের সকালে ব্রেকফাস্ট, আমরা ফল দিই ব্রেকফাস্ট, অন্য কিছু নিই না, চেষ্টা করি আর কি। বাড়িতে থাকলে তো লাঞ্চটা একটু তাড়াতাড়ি আর্লি করে নিই, কেন ফল খেলে খিদে পাবে। কাঁচা যখনই কোনো সবজি খাবেন না, তখন কাঁচার মেটাবলিক রেট হাই হয়ে যায় আপনার শরীরে, দ্রুত হজম হয়ে যায় সব কিছু। তো সকালবেলা রান্না করা খাওয়া না খাওয়াই ভালো আমরা দেখছি। এতে কী হবে দেখুন, পেটের যাদের খুব সমস্যা আছে তাদের সকালবেলা রান্না করা আহারকে একটু অ্যাভয়েড করা উচিত। চলুন এখান থেকে আরো 14-15 কিলোমিটার রাস্তা আছে। এই যে সুরমা নদীর ওই পারটা বাংলাদেশ, ওই যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, তাই না? বিডিআর অফিস ওরা না, এই বাংলাদেশে পুলিশ না, ওই যে বাংলাদেশ। যেতে পারবো কোনো জায়গায় না, নদীর অর্ধেক। চরে যাও, চর দিবে একটা, তোরে কইছে একটা, চরে গেলেই চর খাইতে হবে। এটা কোনো কথা হলো? 20 টাকায় 2 পিস রুটি রাস্তা ধারে খাইয়া লই। চলেন ব্রিজের ওখান থেকে ওখানে গিয়ে সুতারকান্দি বর্ডার, হ্যাঁ সব আছে। হরে কৃষ্ণ। আমরা যাচ্ছি করিমগঞ্জে, একদম বর্ডার। করিমগঞ্জ না, এই জায়গাটা এখন শ্রীভূমি, শ্রীভূমি বাংলাদেশ বর্ডার কাছে যাচ্ছে। করিমগঞ্জ নাই, শ্রীভূমি। চলো, আমরা শিলচর থেকে প্রায় 60, 70, 80 কিলোমিটার চলে এসেছি। হ্যাঁ,
বাংলাদেশের বর্ডার। আমরা বিএসএফ এর অনুমতি নিয়ে বর্ডারের এদিক ওদিক একটু ঘোরাফেরা করলাম, তবে তারা নিষেধ করে দিয়েছিল ফটো তুলতে, তাই আমরা ফটো তুলিনি। সেখান থেকে আমরা বেরিয়ে পেলাম আর একটা জায়গা দেখতে। বর্ডারে স্টিল ফটো তুলতে দিচ্ছিল, কিন্তু ভিডিও ফটো তুলতে দিচ্ছিল না। আমরা তারপরে যাচ্ছি ডোলো টি এস্টেট, এটাও দেখার মতন জায়গা। টি এস্টেট তো আমরা এইদিকে দেখি, নর্থ বেঙ্গলে তো অনেক টি এস্টেট আছে, কিন্তু এই জায়গাটা নাকি একটু এক্সট্রা অর্ডিনারি জায়গা। ওই যে ডলু রোজা ডোলো টি এস্টেট লেকের পাশে আমরা, এইখানে জল দারুণ। এই একটা লেক, সুন্দর চা বাগান, অপূর্ব দৃশ্য। হ্যাঁ, অপূর্ব দৃশ্য, অপূর্ব। এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল, একটা বিরাট লেক ছিল, আর চারপাশের ওয়েদার একদম ঠান্ডা শীতল ওয়েদার, চা বাগান, খুব ভালো লাগছিল। আমরা গাড়িটা নিয়ে গেল, আমাদেরকে দেখালো, দারুণ জায়গা ছিল। 6 তারিখ 6/5/2025, এখন যাইতে ওবা বারে যাবে নি ওবাজি। বেলা 5টা, হ্যালো বিকাল 5টা। ওই যাও ওবা বারে যাবে কি নি। আমরা আসছি শিলচরের রাজবাড়ি দর্শনে। এক অদ্ভুত অনুভব, দারুণ জায়গা। হ্যাঁ, একটু যেতে হবে হেঁটে, দেখি এই যে দূরে দেখা যাচ্ছে রাজবাড়ি। চলো দেখি, আমরা যাই একটু রাজবাড়ি দেখি। আসো আসো আসো, দেরি করা যাবে না, চলো চলো শিলচরের রাজবাড়ি দর্শনে। হ্যাঁ, এটাই লাস্ট স্পট আছে। আমরা শিলচরে 6 তারিখ, আমাদের দর্শনের একদম অন্তিম অবস্থা, অন্তিম জায়গায় আমরা। আমার সৌভাগ্য হলো না আপনাদের দর্শন করা। শিলচরে আজকের দিনটা আমাদের থাকতে হলো, আজকে আমরা চলে যেতে পারতাম, কিন্তু যে ট্রেনে যাব কাঞ্চনজঙ্ঘা, আজকে মঙ্গলবার শিলচর দিয়ে যায় না, এটা বুধবার শিলচর দিয়ে যায়। কিন্তু এইখানে একটা জিনিস বলি, এটা আমাদের একটু অ্যাসেসমেন্টে ভুল হয়ে গেছে। আমরা মঙ্গলবার দিন চলে যেতে পারতাম যদি আমরা এখান থেকে বদরপুর চলে যেতাম। শিলচর থেকে বদরপুর গেলে, বদরপুর থেকে মঙ্গলবারের কাঞ্চনটা আবার বদরপুরে স্টপেজ আছে, বদরপুরে ওটাকে ধরে নিলে আমরা বাড়ি পৌঁছে যেতে হতো। একটা দিন আমাদের একটু স্টে করতে হলো এখানে। যখন হাতে সময় আছে তো বললাম চলো তাহলে শিলচরটা একটু ঘুরে দেখে নিই। শিলচর বেশ কিছু ছোটোখাটো জায়গা আছে আশেপাশে, খুব বেশি দূরে যাওয়ার মতনই ছিল না। এখন বাড়ি ফেরার সবারই একটু ইচ্ছা থাকে, কোনো কাছাকাছি কী আছে চলো একটু দেখে নিই। তো গতকাল রাত্রে এক গাড়ির ড্রাইভারের সাথে কথা বলেছি, 4টা পয়েন্টের কথা বললো। ওই 4টা পয়েন্টই আমরা দেখলাম আজকে সারাদিনে, আর তার সাথে ভোজন টোজন তো হলোই। তো গাড়ি 14 জনের গাড়িতে একটু অসুবিধা হলো, হ্যাঁ কিছু করার নেই, ভালোই লাগলো, ফার্স্ট ক্লাস। দেখো ওই দূরে রাজবাড়িটা একটু ভগ্নাবশেষ আছে, ছোট্ট একটু আছে। এই যে দেখো চারিদিকে মোটা প্রাচীর দিয়ে ঘেরা, এখানে একটা ছোট্ট জায়গা এখন অবশিষ্ট রয়েছে, ভগ্নাবশেষ, ওইটাই একটু দেখি। ভেরি গুড। এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, আমরা এমনি চলে আসলাম। বারাদুয়ারি ছোট্ট একটা স্মৃতি হয়তো এখানে রয়েছে রাজার। আমাদের ভাই বন্ধুরা সব আসছে, সব ক্লান্ত। এই কাছারি শাসকদের নির্মিত দ্বিতল ভবনটি, পশ্চিমবঙ্গে ভবনটি বর্গাকার পরিকল্পনায় এবং এতে 12টি প্রবেশদ্বার রয়েছে, যা বারোদুয়ারি নামে পরিচিত। এর প্রবেশদ্বার বহু স্তরযুক্ত ছাদে খিলান দ্বারা অলঙ্কৃত। উপরের তলায় যাওয়ার জন্য ভবনে সিঁড়ি রয়েছে। এই ভবন দুটি দোতলা ছাদে খিলান আর আচ্ছাদিত। জানলাগুলি ইসলামী স্থাপত্যের প্রভাব স্পষ্ট দেখা যায়। 18 শতকের তৈরি, 18 শতকের তৈরি। এটা হচ্ছে বিষ্ণু মন্দির, এই পার্কের মধ্যেই, হ্যাঁ এই রাজবাড়ির মধ্যেই বলছে বিষ্ণু মন্দির। এই মন্দিরটি একটি ঢালা শিখর দ্বারা চিহ্নিত, হাতে তৈরি, ইট দ্বারা তৈরি, পৃষ্ঠতল মাটি থেকে যথেষ্ট। প্রবেশদ্বারটি বহুস্তরযুক্ত খিলান দিয়ে তৈরি। শিলচর আমাদের ট্রেন ধরার পয়েন্ট ছিল, আর কিছু না। শিলচর আমাদের
শিলচরে ট্যুরিজমের কিছু নেই, তেমন কিছু নেই, বিশেষ কিছু নেই। শিলচর মানুষ আসে ব্যবসার জন্য, ব্যবসার কিছু না। আর বাঙালি প্রধান এলাকা, বাঙালি ভর্তি। কাছাড় ডিস্ট্রিক্ট, আমরা রয়েছি কাছাড় ডিস্ট্রিক্ট। হ্যাঁ, কিন্তু আমরা শুধুমাত্র আগরতলা থেকে শিলচর আসলাম ট্রেন ধরার জন্য, ব্যবসার কিছু নেই। আর শিলচর থেকে আইজল গেছিলাম, না মিজোরাম গেছিলাম। মিজোরামে যাওয়ার পয়েন্ট কিন্তু শিলচর, আর অন্য কোনো জায়গা নেই, আমরা দেখলাম। ওই জন্য আমাদের শিলচরটাকে একটা পয়েন্ট করা হয়েছিল। তো শিলচর যদি কখনো আসেন তো খালি স্টে করুন, আর যদি সম্ভব হয় একটু পয়েন্টে যদি ঘুরে দিন, একটা দিন যদি হাতে সময় পেয়ে যান। গাড়ি ভাড়া করে 7,000 টাকা গাড়ি ভাড়া নিয়েছে, দুটো গাড়ি আমাদের, 500 টাকা মাথা পিছু, 14 জন আছি। ফাইন, সারাদিনের প্রোগ্রাম, সারাদিন লাগলো। সুতারকান্ডি যে বর্ডারটা দেখলাম, ভালো লাগলো ওটা। আর ডলু টি এস্টেট দেখলাম। তারপরে আর একটা যেটা করিমগঞ্জ শ্রীভূমিতে আর একটা পয়েন্ট আছে, বাংলাদেশের পয়েন্ট আছে, ওটা দেখলাম, ওটা ভালো লাগলো। আর ফাইনালি এটা আমরা রাজবাড়ি বলছে, কিন্তু এখানে কোনো গাইড নেই, কোনো কিছু জানা গেল না। একটা ওপেন স্পেস আছে, অনেকটা জায়গা ঘেরা, পুরনো বেশ কিছু জায়গা রয়েছে এর মধ্যে, ভালো লাগলো দেখতে। ফার্স্ট ক্লাস, খুব সুন্দর জায়গা আছে। এখানে টুরিস্টের সংখ্যা একদম কম আছে। শিলচর থেকে এটা 25 কিলোমিটার রাস্তা হবে, এয়ারপোর্টের রাস্তা পরে। বলুন, সাথে থাকুন। এখন আমরা রুমে যাব, আমাদের একটু রান্না করে ভোজন করতে হবে। আজকে দুপুরে আমাদের ভোজন খুব ভালো হয়নি, দুটো করে রুটি খেয়েছি সবাই। বাড়ি গিয়ে এখন একটু হালকা খিচুড়ি রান্না করবো, খিচুড়ির পুরো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। হ্যাঁ, রান্না করে একটু ঘি নিতে হবে এখন, আর একটু আলু নিলেই আমার হয়ে যাবে। রান্না করবো, তারপরে কাল সকালে, কাল বেলা 11:15 আমাদের শিলচর থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আমাদের ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে। আমরা ট্যুরের খরচ একবার ক্যালকুলেশন করে সবার কাছ থেকে নেওয়া হয়েছে, 4,000 টাকা মতন হয়েছে প্রথম 4 দিনে। আর শেষ এই 5-6 দিনে কী খরচ হচ্ছে এটাকে যোগটা করবো। রয়েছে খরচ আমরা লিখে রাখি, কারোর কাছে পয়সা নেওয়া হয় না। ফাইনালি হিসাব করে এটা শেয়ারিং করে নিই, 14 জন ভাগ করে শেয়ারিং করে সবাই পেমেন্ট করে দিই। ফাইন, এটা খুব ভালো, এতে খরচ অনেক কমে যায়, অনেক কম খরচে ঘোরাটোরা হয়ে যায়। ফার্স্ট ক্লাস, সাথে থাকুন। সূর্য অস্ত যাচ্ছে, ভালো লাগছে একদম, চারিদিকে গাছপালা, সুন্দর জায়গা। আমাদের লাস্ট পয়েন্ট দেখা হয়ে গেল শিলচর। এখন আমরা যাবো রুমে, গাড়ি আছে বাইরে দাঁড়িয়ে রয়েছে। ফাইন, সাথে থাকুন। বাড়াও, পুরা বাড়াও। হ্যাঁ, দেখো গেট বন্ধ করে দিচ্ছে আর এক কেলেঙ্কারি। পুরা বাড়াও। হরে কৃষ্ণ, বাড়াও। হরে কৃষ্ণ। খিচুড়ি লেবু দিলে খুব সুন্দর লাগতো। ফ্রেন্ডস, 7/5/2025 তারিখ আজকে আমাদের বাড়ি ফেরা। আমাদের 10 দিনের সফর, 10-11 দিনের সফর আজকে শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন শিলচরে, এখন উপরে যাব, ছাদে যাব। এখানে একটা যোগের ক্লাস অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা যেখানে আছি এখানে যোগের ক্লাস চলে। ওদের বললাম যে আপনারা একটা ভালো অ্যারেঞ্জ করেন, সবাইকে ডাকুন, খুব সুন্দর একটা ক্লাস করে দিই। বিভিন্ন ধরনের ইনফরমেশন, যোগ রিলেটেড কিছু ইনফরমেশন দিয়ে দিই, যেগুলো আপনার আগামী দিনে কাজে লাগবে। ভালো, হয়তো শিলচরে আর কোনো দিন আসা হবে না, এই জন্যই শিলচরকে যারা স্মরণে থাকে, শিলচরের কথা যেন মনে থাকে, এই জন্য এগুলো করা। বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছি। গতকাল আমরা সারাদিন ঘুরলাম। আজকে 7 তারিখ আমাদের বাড়ি ফেরার পালা। এখন আমার টিকিটটা ওয়েটিং 1, 2, 3, 4 হয়ে আছে। 1, 2, 3 দুটো কনফার্ম হয়েছে। চার্ট তৈরি হতে হতে মনে হচ্ছে হয়ে যাবে এগুলো কনফার্ম। 11:15 শিলচর স্টেশন থেকে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আগামীকাল সকাল 9টার মধ্যে, 9:30, 10টার মধ্যে পৌঁছে যাবো বাড়ি। ডালখোলা কুচবিহার পৌঁছে যাবে ভোর 4টা। আর যারা কলকাতা থেকে এসেছে, ব্যারাকপুর থেকে যারা এসেছে, তারা পৌঁছাবে রাত্রে 7টা, 7:30, 8টা। বাতকুল্লা থেকে এসেছে, চুচুড়ার থেকে যারা এসেছে, 14 জনের টিম ছিলাম আমরা। দারুণ সফর, ঈশ্বরের একটা আশীর্বাদ বলতে পারেন।
যে এত লম্বা সফর, এত ক্রিটিক্যাল সফর, এত সহজভাবে, একদমই সহজ সরলভাবে, কোথাও কোনো রকম প্রতিবন্ধকতা বা কোথাও কোনো রকম ডিস্টারবেন্স ফেস করতে হয়নি আমাদের। সব কিছু একদম দারুণ, খুব সুন্দর হয়েছে। সবার শরীর সুস্থ আছে। খরচ আনুমানিক আমরা দেখলাম 13,000 টাকা মতন মাথা পিছু খরচ হয়েছে আনুমানিক। কেন আমরা হিসাবটাকে এইভাবেই করি, চলতেই থাকে, খরচ চলতে থাকে, তারপরে একদিন মাঝখানের একদিন শেষের দিন আমরা হিসাবটা করি। তো সেই হিসাব অনুযায়ী দেখছি আমার 13,000 টাকা মতন মাথা পিছু খরচ হয়েছে। ঠিক আছে, আমরা ট্রিপটাকে এরকমই ধরে টিকিট বাদ দিয়ে পার ডে 1,000 টাকা খরচ হবে, টিকিট বাদ দিয়ে, রেল ট্রেনের টিকিট বাদ দিয়ে। তো তার মধ্যে হয়ে গেছে। এবার খরচটা তো একটু ব্যয়বহুল ছিল, কেন আইজলের গাড়ি ভাড়া প্রচুর টাকা লেগেছে। আপ ডাউন 22,000 টাকা তো গাড়ি ভাড়া লেগেছে 14 জন। বাকি সব ঠিক আছে। শিলচর খুব সুন্দর শহর, বাঙালিদের শহর, মারবাড়ি পরিবারও আছে, তারাই আজকে এই ক্লাসে অ্যারেঞ্জ করেছে। তো দেখি আমরা যাব, আমি এখন উপরে যাবো, দেখি ওখানে কী ক্লাস হচ্ছে। আমরাও সবাই তৈরি, সবাই স্নান টান করে রেডি হয়েছি। আমাদের তো ভোর 4:30টায় উঠা অভ্যাস, উঠে আমরা একদম রেডি আছি সবাই। চলুন সাথে থাকুন, চলুন আমরা যোগের ক্লাস। আজকে ট্রেনের আহার একটু তৈরি করে নিচ্ছি। এই আমাদের ইন্ডাকশান, এই আমাদের প্রেশার কুকার, সব অ্যারেঞ্জমেন্ট আছে। অল্প অ্যারেঞ্জমেন্টের মধ্যে কিন্তু রান্নাগুলো হয়ে যায়। একটু ফ্রাইড রাইস আর একটু সবজি আমরা রেডি করে নিব, এটা ট্রেনের আহারের জন্য। আর রুটি বলা আছে, এখানে একজন রুটি বানায়, তাকে বলেছি, তাকে আমরা যেদিন আইজল যাই সেদিন এই তেরাপন্থ ভবনের উপরে যোগের ক্লাস করেছিলাম। তখন এত লোক ছিল না, এত মানুষ ছিল না। সেদিন যিনি যোগ টিচার আছে তাকে বলে গেছিলাম যে আমরা ফেরার দিন এখানে একদিন স্টে করব, আপনারা মানুষজনকে ডাকবেন, একটা স্পেশাল ক্লাস আমরা করে দেব। সেই ব্যবস্থা ইনারা করেছেন। খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল, দারুণ। অনেক মানুষজনে ছিল, প্রায় 60 জন মতন অ্যাটেন্ডেন্স ছিল। এখানে খুব ভালো সংবর্ধনা দিয়েছিল। তারপরে আমরা প্রায় ঘন্টা 2 যোগের ক্লাস করেছিলাম। মানুষের রোগের কথা শুনেছি, তার নিরাময়ের উপায় বলে দিয়েছি, এবং আগামী দিনে এখানে স্পেশাল যোগ ক্লাস করতে আমরা রাজি আছি, এরকম একটা শর্ত ওখানে হয়। এবং ওনাদেরকে বলি আপনারা ব্যবস্থা করলেই আমরা শিলচরে 5-7 দিন থেকে স্পেশাল কোনো ক্লাস করে দেব। তারপরে যোগের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এখানে খুব সুন্দর ইনারা টিফিনের ব্যবস্থা। এই দেখে ফ্রুটস হ্যাঁ, বহুত আচ্ছা, সব ফল খাও। হ্যাঁ, এই তো আচ্ছাই हुआ, बहुत अच्छा। এই তো ফ্রুটস নিয়ে আসছে। আমাদের বাড়ি ফেরা শুরু হলো, বাড়ি ফেরার পর্ব, কাউন্টডাউন শুরু। কালকে সব এই সময় বেশিরভাগই সব নেমে যাবে। এই যে অটো চলে আসছে, চল। এই যে গৌতম বাবু সব লাগে, যে দায়িত্ব নিয়ে নিচ্ছে। হ্যাঁ, চলো ভবনে আমরা খুব ভালো থাকলাম। আরও গাড়ি আসছে। একটা দারুণ ট্যুর, একটা দারুণ ভ্রমণ শেষ করে আমরা সবাই শিলচর থেকে, এই বোধহয় অন্তিমবার শিলচরে আসা। আর হয়তো কোনো দিন, এটাই প্রথমবার ছিল, এটাই শেষবার। আর হয়তো কখনো শিলচর আসা হবে না, কেন শিলচরে আমাদের তেমন কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে আমরা শিলচরে এসেছিলাম। খুব সুন্দর, আমরা 14 জন এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে, বোঝাপড়ার মধ্যে দিয়ে এবারে ভ্রমণ শেষ করলাম। ভাবাই যায় না, একদম অল্প খরচে এবারে ভ্রমণটা শেষ হয়েছে। আর শিলচর স্টেশনে দেখুন, 19 মে 1961 সালে এখানে বাংলা ভাষাকে এই সরকারি ভাষা করার জন্য যে আন্দোলন হয়েছিল, 11 জন শহীদ হয়েছিলেন। শিলচর স্টেশনে দেখবেন তাদের একটি স্মৃতিস্তম্ভ বানানো রয়েছে, তাদেরকে স্মরণ করেই দেখবেন এখানে। আমরা যাওয়ার দিন এটা এতটা বুঝিনি, পরে এটা সম্বন্ধে আমরা সবার কাছে শুনি এবং এটা সম্বন্ধে একটু পড়ি এবং একটা তথ্য নিয়ে জানতে পারি যে একটা সময় শিলচরে বাংলা ভাষাকে সরকারি ভাষা করার জন্য যে আন্দোলন হয়েছিল তাতে এরা শহীদ হয়েছিলেন, তাদেরই স্মৃতিস্তম্ভ এটা। তো চলুন, আমাদের এই সফর শেষ হচ্ছে। আগে আমরা ট্রেনে উঠি। এই ট্রেনটা আগামীকাল আমাদের সবাইকে বাড়িতে পৌঁছে দেবে। 57 এই ট্রেনটা আগামীকাল আমাদের সবাইকে বাড়ি পৌঁছাবে। আগামীকাল সকালে এক এক করে ভোর 4টার থেকে পরপর আমরা সবাই নামব। খুব সুন্দর ট্রিপ হলো, বিশ্বাস করুন, দারুণ ট্রিপ। মাত্র 13,000 টাকা খরচ, 10 দিনের ট্রিপ ছিল।
27 তারিখ বাড়ির থেকে বেরিয়েছিলাম, 27, 28, 29, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11 দিনের ট্রিপ। মাত্র 13,000 টাকা খরচ। দুটো স্টেট, 7 সিস্টারের মধ্যে দুটো স্টেটকে আমরা দেখলাম, ত্রিপুরা এবং মিজোরাম। খুব ভালো লাগলো। কার আমি নিয়ে চলে এসেছি সাথে আমাদের যোগ, যেটা আমাদের সব থেকে প্রিয় জিনিস, সেটা এবারে ফুলফিল হলো। আমরা এখানে সব জায়গায় যোগ ক্লাস করলাম, সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। টাইমগুলো খুব ভালো অ্যাডজাস্ট হয়েছিল। আগামীকাল আমরা সবাই বাড়ি পৌঁছে যাব। আবার একটা ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট হলো। সফলভাবে শেষ করলাম আমরা। এই যে আমরা সবাই ট্রেনে, সবারই রিজার্ভেশন কনফার্ম ছিল, এসিতেই সবার রিজার্ভেশন। গতকাল 6 তারিখ, মে মাসের 6 তারিখ সুজনদার বিবাহবার্ষিকী ছিল। আমরা ফেসবুক দেখে কিন্তু খবরটা পেয়ে যাই। তো ওনাকে বললে উনি সবার জন্য মিষ্টি কিনেছেন। তো সেই মিষ্টি আমরা গতকাল খাইনি, আজকে ট্রেনে সেটা ডিস্ট্রিবিউশন করা হবে সবাইকে। এরকমভাবে প্যাক করা হয়েছে, সেরকমই মিষ্টি নিয়ে আসছিল, শুকনো মিষ্টি, যাতে একদিন রেখে দিলে নষ্ট না হয়। দারুণ আনন্দ। সুজনদা, কমলজি এরা সব বয়স্ক ছিল, কিন্তু খুব কম্প্রোমাইজ করেছে আমাদের সাথে, খুব কোঅপারেশন করেছে। এই সেই মিষ্টি এটাকে এটাকে 3 জনে রাখলাম। হ্যাঁ, রেখে দে। আর এটা সুজনদাকে দিয়ে আসো। ওরা সুজনদাকে দিয়ে আসলো, ব্যাস তাহলে হয়ে যাবে। মগেদা হাত মুছেন না। ভোর 4টা বাজে। এখন কুচবিহার থেকে যে 4 জন উঠেছিল তাদের নামার পালা। আমাদের ঘুম ভেঙে গেছে। এই কয়দিন একসাথে থাকলাম, একটু তো মন খারাপ লাগেই। উপেনবাবু চলে যাচ্ছেন, সুনীলবাবু চলে যাচ্ছেন, নিখিলবাবু এখানে নেমে যাবেন, আমাদের দিদিভাইও এখানে নেমে যাবেন। এক দিদিভাই আমাদের সাথে ছিলেন, উপেনবাবুর স্ত্রী। এত কোঅপারেশন করলেন, এত সুন্দরভাবে এই কটা দিন সবাই মিলে কাটালো, কারো কোনো অভিযোগ নাই। এই যে উপেনবাবু, ওই যে সুনীলবাবু আর গৌতম সবাইকে নামিয়ে দিল। আমি একটু জেগেছিলাম, নিচে নামলাম। এখান থেকে আমাদের নামা শুরু হলো। প্রথম নামলেন সুনীলবাবুরা, এখন ভোর 4টা, 4:30 বাজে। সবাই খুব আনন্দিত, সবাই সুস্থ ছিল। সব থেকে বড় কথা, আমাদের শরীর কিন্তু সবার সুস্থ ছিল। নামার পালা। দারুণ অনুভব। আমাদের জীবনটাই চলে প্রকৃতির একটা নিয়মে। দেখুন, কয়েকদিনের জন্য আমরা সবাই এক হই, আমাদের মধ্যে কত দ্বন্দ্ব, কত ভালোবাসা, কত প্রেম তৈরি হয়, কোথাও একটু একটু ছোটোখাটো ভুল বুঝাবুঝি তৈরি হয়। আবার কিন্তু সবাই সবাইকে ছেড়ে যে যার জায়গায় আমরা ফিরে যাই। এটাই প্রকৃতির নিয়ম, এটাই সৃষ্টির নিয়ম। এই জন্য না খুব বেশি কোনো জিনিস নিয়ে মাথা ঘামাতে নেই, কারণ সব কিছুই ক্ষণস্থায়ী। একদিন সব কিছুকে ছেড়ে চলে যেতেই হবে। এটা আলুয়াবাড়ি রোড। গৌতমের দিদি শিলাদি এখানে নেমে গেলেন। শিলাদি একাই এখান থেকে চড়েছিল, উনি নেমে গেলেন। শিলাদি কিন্তু বয়স আন্দাজে অনেক বেশি শক্ত, অনেক বেশি সমর্থবান। উনি নিজের লাগেজটাকে নিজেই বহন করেন, কারোর প্রতি ডিপেন্ডেন্ট না। 70 বছর বয়স বোঝাই যায় না। আমি আর গৌতম আলুয়াবাড়ি স্টেশনটা দেখছিলাম। এই স্টেশনে আমাদের অনেক স্মৃতি আছে, আমাদের স্কুল লাইফ, আমার এবং গৌতমের স্কুল লাইফ এই আলুয়াবাড়িতেই। এই যার শহরের নাম হচ্ছে ইসলামপুর। এখানে আমরা পড়াশোনা করেছি, আমাদের ক্লাস 8, 9, 10, 11, 12। ওই সময় আমার গৌতমের সাথে বন্ধুত্ব। আর গৌতম আমার এই ট্রিপে ছিল। এবার আপনারা দেখলেন গৌতমকে, আমরা সমবয়সী। শিলাদিও এখানে নেমে গেল। এবার আমাদের নামার পালা। আমরা এবার ডালখোলায় নামব। সবারই মন একটু একটু ভারাক্রান্ত হচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম। এক এক করে দল ছুট হচ্ছে, দল ছাড়া হচ্ছে। ফোন করবেন, ফোন করবেন, ফোন করবেন কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখা হলো না, অমলজিকে বলে দেন। চলো ভাই, ডালখোলা থেকে আমাদের ট্যুর বাম্পার হলো। হ্যাঁ, আমাদের ট্যুর বাম্পার হলো। আমরা ডালখোলা নেমে গেলাম সুজনদার ব্যবস্থাপনায় এবং নগেনদার ব্যবস্থাপনায়। বাকি যারা কলকাতা যাবে তাদের জন্য এখানে একটু লাঞ্চের ব্যবস্থা করা হলো, একটু 12 দিনের মাথায় আমাদের যাত্রা শেষ।
সব জায়গায় জায়গায় নেমে গেলো, এরা 6 জন চলে গেল কলকাতা নামবে। আবার একটা ভ্রমণের পরিকল্পনা, আবার কোথাও যাওয়া। বাড়িতে বসে থাকতে ভালোই লাগে না, শরীরে এখনও সামর্থ্য আছে না, তাই ইচ্ছা একটু এদিক ওদিক ঘুরি। যে দেশে জন্মভূমি ভারতবর্ষটাকে একটু দেখি, কত বৈচিত্র্য রয়েছে ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে, এগুলো না দেখেই চলে যাবো এই পৃথিবী থেকে? বলুন, কেমন লাগলো আমাদের এই ভ্রমণ ভিডিও অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।